আপিলা চাপিলা, অশোক মিত্র। আজকে তৃতীয় পর্ব। অপর একটি প্রসঙ্গ মুলতবি রাখা আর সম্ভব হচ্ছে না। আমরা স্কুলের উঁচু ক্লাসে উঠবার সঙ্গে সঙ্গেই সোভিয়েত বিপ্লবের কথা শুনতে শুরু করেছি। বিমল সেন নামে এক লেখককৃত ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের সরল অনুবাদ পড়া শেষ। আর্মেনিটোনা স্কুলে আমাদের প্রবীণ শিক্ষক প্রাণবল্লভ বসাক, যাকে আমি বাল্য বয়সে প্রাণবল্লভ স্যার বলে বরাবর অভিহিত করতাম, তাদের পারিবারিক বইয়ের দোকান অ্যালবার্ট লাইব্রেরি, নবাবপুর পাড়ায়। তার সাক্ষাৎ ভাইপো গোপাল বসাক মিরাট ষড়যন্ত্র মামলায় সাজা পেয়ে বছর 10 কয়েদ বাস করে কমিউনিস্ট হয়ে সদ্য ঢাকায় ফিরে এসেছেন। কমিউনিস্ট পার্টির গোপন শাখা এপাড়ায় ওপাড়ায়, সংগঠন গড়ে উঠছে বিভিন্ন কলেজে, কোনো কোনো স্কুলে পর্যন্ত একটু একটু করে। আমরা কান পেতে শুনছি চুপি চুপি কথা বলা বিভিন্ন মতাদর্শ নিয়ে। 12, 13, 14 বছরের আমাদের দলে ভেরাবার জন্য, তা সে যে দলেরই হোক, প্রগাঢ় আগ্রহ। তালিম হিসাবে দাদারা রাজনৈতিক কারণে বাজেয়াপ্ত বই থেকে অনুলিখনের নির্দেশ দিচ্ছেন। এমনি করেই আমরা যেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নির্বাসিতের আত্মকথার সঙ্গে ভাব জমাচ্ছি, সেই সঙ্গে রেবতী বর্মনের কমিউনিস্ট ইস্তেহারের হাতে লেখা বাংলা অনুবাদও এখান ওখান থেকে চেয়ে চিনতে এনে পড়ছি, নির্জন দ্বীপ্রহরে বা গভীর রাত্রে গুরুজনদের দৃষ্টি এড়িয়ে। গুরুজনদের দৃষ্টি এড়িয়ে গ্রন্থ পাঠের প্রসঙ্গে সাহিত্য পাঠের মহার্ঘ মুহূর্তগুলির কথাও মনে পড়ছে। মধ্যবিত্ত পরিবারভুক্ত যে কোনো সাধারণ বাঙালির কাছে রবীন্দ্রনাথ তখনও প্রধানত হয় রবি ঠাকুর, নয় রবি বাবু। প্রায় প্রতি বাড়িতেই একটি করে চয়নিকা। তা থেকে যে কবিতা সব সময় সবচেয়ে বেশি আমাদের নির্দেশ দেওয়া হতো জোরে চেঁচিয়ে মুখস্থ করে পড়বার জন্য, তা আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। পশিল যে আসলে প্রবেশ করিল, সেটা সম্যক উপলব্ধি করতে আমি একটু বোধহয় ধন্দে পড়ে গিয়েছিলাম। আর্টস প্রয়োগের ব্যাপারটা মাথায় ঢুকতো না বলে। তেমন অভাবের সংসার না হলে সাধারণ গৃহস্থ বাড়িতে অন্তত 1, কখনো 2 মাসিক পত্রপত্রিকা রাখার চল ছিল। গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত ভারতবর্ষ পত্রিকা আসতো আমাদের বাড়িতে। পুরনো ভারতবর্ষ অন্তত গোটা 20 বছর জুড়ে বাঁধানো রাখা ছিল বইয়ের আলমারিতে। আলমারিতে তালা চাবির ব্যবহার ছিল না, সুতরাং দীর্ঘ দুপুরে বড়দের এড়িয়ে আমি এক একটি খণ্ড বের করে এনে ডুবে যেতাম ভারতবর্ষে। মজে যেতাম দিলীপ কুমার রায়ের রঙের পরশ মনের পরশ, শরৎবাবুর শেষ প্রশ্নতে ও অসমাপ্ত শেষের পরিচয়ে, নরেন্দ্রদেব মশাইয়ের রূপকথায় কিংবা অনুবাদ কবিতায়, রাধারানী দত্তের রবীন্দ্রনাথের প্রভাবে সর্বসমাচ্ছন্ন দীর্ঘ কবিতায়, শৈলজানন্দের কয়লাকুঠির গল্পে, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের প্রতিটি বাক্যান্তে অবধারিত 3-4টি ফুটকির সমারোহ সহ অতি চমৎকার বাঙালি ঘরোয়া গল্পে। 70 বছর বাদে
.com-এর ভুবনে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। কিন্তু সেই কৈশোরেই সৌরীন্দ্রমোহনের সৌজন্যে ডটের সঙ্গে আমাদের প্রথম পরিচয়। বয়স বাড়ে, পুরনো ভারতবর্ষ ঘাঁটতে ঘাঁটতে এগিয়ে যাই। নরেশচন্দ্র সেনগুপ্তের অভয়ের বিয়ে ও তারপর মনমোহন সিংয়ের জেলার বাচনে ঠাসা শেষ পথ। অচিন্ত কুমার সেনগুপ্তের বেপারা নিয়ে গল্প ইতি। সেই গল্প যে পৃষ্ঠায় ছাপা হলো সম্ভবত পাদ পূরণের জন্য, সেখানে শ্রী বুদ্ধদেব বসুর কবিতা সব শেষ হলো তবে? তাই হোক, অশ্রু ফেলিও না। জানো নাকি অশ্রুজল অষ্টপুটে ঠেকে বড় নোনা, ঠেকে বড় নোনা। বিষম বিষাদ যে অষ্টে রেখেছ এটে প্রণয়ের সম্পূর্ণ সংবাদ। কিন্তু শুভ্র শ্মশ্রুতে মুখাবয়ব মণ্ডিত পরম উদার হৃদয় সম্পাদক জলধর সেনের জাদু দেখানোর এখানে ইতি নয়। পরের সংখ্যাতেই শোভাবর্ধন অথবা মতান্তরে কলঙ্ক লিপ্ত করা। বুদ্ধদেব বসুর আরো ভয়ঙ্কর রচনা, এবার গল্প যাহা 52 তাহা 53। হীরেন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় নামে একজন রোম্যান্টিক বিষাদের গল্প উপন্যাস লিখতেন, যেমন বিরহ মিলন কথা। আর একজন অমিয় জীবন মুখোপাধ্যায় স্যানিটোরিয়ামে নির্বাসিত প্রেমপীড়িত যক্ষ্মা রোগীদের নিয়ে। সবকিছুই আমার প্রথম পড়া ভারতবর্ষে, এমনকি প্রেমেন্দ্র মিত্রের গল্প সাগর সঙ্গমে পর্যন্ত। সেই সঙ্গে স্বর্ণকমল ভট্টাচার্যের অন্ত্যেষ্টি, সরোজ কুমার রায়চৌধুরীর পান্থনিবাস ও হংসবলাকা সাহিত্যের আধুনিক পরিমণ্ডলে প্রবেশ করে গেলাম যেন। গুরুজনদের কাছে মাঝে মাঝে ধরা পড়ে যেতাম। তখন কয়েকদিন হয়তো আমাকে চোখে চোখে রাখা হতো, কিন্তু মন্থর সময় আবার পুরনো বৃত্তে ফিরত। আমি বেপরোয়া, সৃষ্টিরসের সন্ধানে মেতে উঠেছি ততদিনে। জেনে গেছি বুদ্ধদেব বসু ঢাকা শহরেরই ছেলে, আপাতত কলকাতা প্রবাসী। তার বাবা ভূদেবচন্দ্র বসু আমার মায়ের জ্ঞাতি, প্রায়ই আমাদের বাড়িতে ওর আনাগোনা। একটু পরে ক্রমশ প্রগতি, কল্লোল, কালিকলম ইত্যাদির কথাও জানতে পারলাম। নবম দশম শ্রেণীতে উঠতেই সাহিত্য পাঠের অর্গল সম্পূর্ণ উন্মুক্ত। বাংলা বই, পত্রিকা, সেই সঙ্গে ইংরেজিও। 1 টাকা দিলে পাওয়া যেত 3টি পেঙ্গুইন। আমি তখন 7ম বা 8ম শ্রেণীতে। বুদ্ধদেব বসুর এক অনুজ জয়দেব স্কুলে আমার 1 ক্লাস কি 2 ক্লাস নিচে পড়ত। কবিতা পত্রিকার নাম ভাষা ভাষা আগেই শুনেছিলাম। একদিন জয়দেব আমাকে প্রথম 3-4 বছরের একগুচ্ছ কবিতার সংখ্যা পড়তে ধার দিল। সহসা নতুন গ্রহলোকে পৌঁছে গেলাম। প্রথম বর্ষের প্রথম সংখ্যায় প্রেমেন্দ্র মিত্রের ইলেকট্রনের তামাশা, সমর সেনের উদ্ধত কামনার মতো সেই মেয়ের বর্ণনা, জীবনানন্দ দাশের মৃত্যুর আগে। আমি কোন সংখ্যাটি ফেলে কোন সংখ্যাটি হাতে নেব মুহ্যমান, হতভম্ব, স্থির করতে পারি না। ঘোরের মধ্যে কাটল, অথচ পাশাপাশি যে স্মৃতিখণ্ডগুলি এখনো সমান উজ্জ্বল, কবিতা উপভোগের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কবিতার ওই সংখ্যাগুলি বুদ্ধদেব বসু তার পিতৃদেবকে উপহার পাঠিয়েছিলেন। শ্রীযুক্ত ভূদেবচন্দ্র বসুর করকমলে বুদ্ধদেব, বাবাকে নয়, শ্রীযুক্ত ভূদেবচন্দ্র বসুকে। ব্যাপারটি আমার কাছে আশ্চর্য,
তথা অভিনব মনে হয়েছিল। অবশ্য ইতিপূর্বেই রবীন্দ্রনাথে বিভোর হওয়া, চয়নিকা পেরিয়ে সঞ্চয়িতা, সঞ্চয়িতা পেরিয়ে খেয়া, বলাকা পেরিয়ে পূরবী, তারপর মহুয়া অতিক্রম করে আমি লিপিকা ও শেষ সপ্তকে জড়িয়ে গেছি। আমাদের কয়েক ক্লাস উপরে আর্মেনিটোলা স্কুলে পড়তেন দুই ভাই, সৈয়দ আলী আহসান ও সৈয়দ আলী আশরাফ। পূর্ব পাকিস্তান গঠিত হওয়ার পর তারা দুজনেই ঘোর জামাতি ইসলামীর অনুরক্ত হয়ে পড়েন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আলী আশরাফ করাচি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক, ওখানেই থেকে যাওয়া মনস্থ করেন। আলী আহসান অবশ্য বাংলাদেশের অন্যতম প্রধান কবি, প্রবীণতম, কিন্তু তার ধর্মীয় গোঁড়ামি আমার সন্দেহ প্রবলতর হয়েছে। অথচ স্কুলে দুই ভাই নম্রতায়, শিষ্টতায়, প্রতিভার উজ্জ্বলতায় আমাদের আদর্শস্থানীয় ছিলেন। আলী আহসান প্রায়ই লিপিকা থেকে সন্ধ্যা ও প্রভাত আবৃত্তি করে শোনাতেন আমাদের। বলছিলাম, মজে ছিলাম রবীন্দ্রনাথে, ডুবেও ছিলাম অনেকখানি। তবুও রবীন্দ্রনাথ আমার সত্তা চেতনা ঘিরে থাকা সত্ত্বেও কবিতা পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকে আধুনিক কবিতার মদিরা পানের নেশাও আমাকে পেয়ে বসল। সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, জীবনানন্দ, বুদ্ধদেব, অজিত দত্ত, আর সবচেয়ে যিনি তার চাতুর্য, নাস্তিকতা এবং গদ্য বিভঙ্গ দিয়ে মোহমুক্ত করে রাখলেন, তিনি সমর সেন। ইতিমধ্যে আমরা আর্মেনিটোলা পাড়া ছেড়ে কায়েতটুলিতে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি ছোট বাড়িতে উঠে গিয়েছি। কয়েক বছর বাদে ফের আর্মেনিটোলার পুরনো বাড়িতে কিছু সময়ের জন্য, তারপর আবার আমার বাবা বক্সিবাজার পাড়ায় ঢাকেশ্বরী মন্দিরের সন্নিকটে নতুন বাড়ি তৈরি করলেন। আমার স্কুল পর্বের শেষ 2 বছর সেই বাড়িতেই কেটেছে। বাড়ির ঠিক বাইরে অরফানেজ রোডের ওপরে মস্ত এক কৃষ্ণচূড়া গাছ, বছরে অন্তত 4-5 মাস যা আমার সমস্ত অন্তর রাঙিয়ে দিয়ে যেত। পলাশের লালও দেখেছি, রক্তজবার লালও, কিংবা রক্ত গোলাপের। কৃষ্ণচূড়ার মহিমার সঙ্গে তুলনা হয় না তাদের। বরাবর স্কুলে আমার সঙ্গে এক ক্লাসে পড়া এক বন্ধু সাইকেল চেপে ছুটির দিনে আড্ডা দিতে আসতো। বাইরে থেকে বেল বাজালে আমি বেরোতাম। সেই কৃষ্ণচূড়ার রক্তিম অভিশাপ আশীর্বাদের প্রচ্ছায়ায় ঘন্টার পর ঘন্টা আমাদের গল্প। ওই সময় হয়তো ঝোঁকের মাথায় বুদ্ধদেব বসুকে চিঠি লিখতে শুরু করেছিলাম। লেখক বুদ্ধদেব বসুকে সম্মান জানানো চিঠি, সম্পাদক বুদ্ধদেব বসুকেও। কৈশোরের আবোল তাবোল প্রলাপ মাখানো চিঠি, বুদ্ধদেব প্রতিটি চিঠিরই জবাব দিতেন। তার চেয়েও যা বড় কথা, আমি সেই ঋতুতে কবিতায় পুরোপুরি বকে গেলাম। আমার প্রথম কবিতা প্রয়াস অথচ বুদ্ধদেব বসুর কবিতায় প্রকাশিত হয়নি, তা ছাপিয়েছিলেন সঞ্জয় ভট্টাচার্য নিরুক্ত পত্রিকায়। সেই কবিতায়, আশ্চর্য হবেন না কেউ, কৃষ্ণচূড়াকে নিয়ে। আমার বয়স তখন 16। পরে কলকাতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে প্রথম যেদিন আলাপ হলো, তার প্রথম প্রশ্ন, আপনিই তো সেই অশোক মিত্র যিনি কৃষ্ণচূড়াকে নিয়ে কবিতা লিখেছিলেন, যে কবিতায় এমন লাইন ছিল, উচ্ছল চোয়ালওয়ালি মেয়ের পাল। হাত মেলান ভাই। অনেক এগিয়ে এসেছি।
আমাকে ফিরতে হবে ওই নিটুল বিশাল কৃষ্ণচূড়া গাছের ছায়াতেই কিছুক্ষণের জন্য। কবিতায় প্লাবিত হবার দিন সেগুলি, কিন্তু সেই সঙ্গে গানেও। অনেকে এখন বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু 30-এর দশকের উপান্তে 40-এর দশকের প্রারম্ভে রবীন্দ্রনাথের গান মধ্যবিত্ত বাঙালির ঘরে ঘরে স্বতঃসিদ্ধতার মতো উপস্থিত ছিল না। পঙ্কজ মল্লিক মশাই প্রতি রবিবার ভোরবেলা 1 ঘন্টার জন্য বেতারে রবীন্দ্রসঙ্গীতের তালিম দিতেন। বাংলা চলচ্চিত্রে প্রধানত কানন দেবী এবং কুন্দনলাল সাইগলের মধ্যবর্তীতায় আমরা রবীন্দ্রনাথের গানের সঙ্গে আরও কিছুটা পরিচিত হয়েছিলাম। যারা ব্যাকরণিক সংজ্ঞায় নিখুঁততম রবীন্দ্রসঙ্গীত পরিবেশিকা কনক দাস, সতী দেবী, শান্তিদেব ঘোষ, অমিতা সেন বাজারে, কিন্তু তাদের রেকর্ড তেমন প্রচলিত ছিল না। রবীন্দ্রনাথের গান শান্তিনিকেতনে পড়ে থেকেছে একপাশে, ঘরোয়া বাঙালির সঙ্গে তার যেন কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে আমরা বিভিন্ন স্কুলে কলেজে শারদোৎসব বা নটির পূজা মহড়া হচ্ছে শুনতে পাচ্ছিলাম। কখনো কখনো প্রত্যক্ষ শ্রুতি দর্শনের অভিজ্ঞতাও হচ্ছিল। তা হলেও তা যেন বাঙালির মধ্যবিত্ততা থেকে বিশ্লিষ্ট, বিচ্ছিন্ন। সুতরাং খুব নির্ভয়ে এবং নির্ভাবনায় দাবি করতে পারি, আমরাই প্রথম প্রজন্ম যারা রবীন্দ্রনাথের গানে অবগাহিত হবার অসহ্য আনন্দে ভেসে যেতে পেরেছি। আরও যা আশ্চর্য বলে মনে হয়, রবীন্দ্রনাথের গান হঠাৎ ছড়িয়ে পড়তে শুরু হলো তার মৃত্যুর পরেই। কলকাতা এবং মফস্বলেও রবীন্দ্রসঙ্গীত চর্চার বিদ্যাপীঠ খোলা শুরু হলো একটি দুটি করে। শান্তিনিকেতনে বা শান্তিনিকেতনের বাইরে যারা রবীন্দ্রনাথের গানে দীক্ষা নিয়েছিলেন, তাদের মধ্যে জর্জ বিশ্বাস, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ লাবণ্যে রবীন্দ্রসঙ্গীত বাঙালির একান্ত উত্তরাধিকার হিসাবে অচিরেই প্রমাণিত হলো। জর্জ বিশ্বাস নিশ্চয়ই শান্তিনিকেতনে তালিম নেননি। আর আমি যে বিশেষ মুহূর্তের কথা বলছি, সুচিত্রা মিত্র তখনও সুচিত্রা মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় তখনও কণিকা মুখোপাধ্যায়, যা যোগ করতে হয় এই সময় বৃত্ত আধুনিক বাংলা গানের স্বর্ণ যুগ। রবীন্দ্রনাথ তার গানের ঐশ্বর্য তো বিলোচ্ছেনই, দিলীপ কুমার রায় ও সাহানা দেবীর দৌত্যে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত মধ্যবিত্ত বাঙালি সমাজকে মোহিত করল। নজরুলকে ভুলে থাকি কি করে, এবং তাঁর ঐতিহ্য অনুসরণ করে কিছুটা বাংলা চলচ্চিত্রের সম্মোহে ধরা পড়ে হিমাংশু কুমার দত্ত, অজয় ভট্টাচার্য, প্রণব রায়, সুবোধ দাশগুপ্ত কথায় সুরে বাংলা গানে আধুনিকতার যুগ সূচনা করলেন। তাদের প্রভূত হাত বাড়ালেন বিখ্যাত ভ্রাতৃদ্বয় সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, বিমল দাশগুপ্ত। ভ্রাতৃত্রয়, 3 জন ভাই, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, বিমল দাশগুপ্ত। যাদের এখানে নামোল্লেখ হলো, তাদের মধ্যে বেশ কয়েকজন কাব্য রচনায় সমান সুদক্ষ ছিলেন। কবিতা পত্রিকায় তাদের রচনা ছাপা হয়েছে। এ সমস্তই হয়তো আমার স্কুল জীবনের শেষ অধ্যায় রচনার প্রেক্ষিতে ঈষৎ উৎক্ষিপ্ত, কিংবা হয়তো তা নয়। যে চেতনা ও মনস্কতার স্তরে কিশোরকালের অন্তিম মুহূর্তে তথা তারুণ্যের প্রথম প্রহরে পৌঁছেছিলাম, তাতে তো নানা বর্ণের নানা ঝোঁকের মিশেল। কবিতা পড়ছি, গান শুনছি, খেলার মাঠে হুল্লোড়ে মাতছি, পাড়াটে বিসংবাদে নিজেকে জড়াচ্ছি, একটু আধটু রাজনৈতিক অনুভবের সংস্পর্শে আসছি। তখন থেকেই বাড়ির ঐতিহ্য মেনে ক্রিকেট সম্পর্কে অনাবিল আগ্রহ। এদেশের বিলেতের অস্ট্রেলিয়ার টেস্ট খেলার প্রতিটি স্কোর প্রায় মুখস্থ। 1938 সালে
ওভাল টেস্টে ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড গোহারা হারালো, সেই সঙ্গে লেন হাটন ব্যাটিংয়ে ব্র্যাডম্যানের রেকর্ড ছাড়িয়ে গেলেন। তা নিয়ে আমার কিশোরকালীন মনস্তাপ মনে করে এখনো মজা মেশানো হাসি পায়, অথবা হাসি মেশানো মজা। যে চেতনার উল্লেখ একটু আগে করেছি, যে চেতনার আমি যৌবনের উন্মেষে উত্তীর্ণ হয়েছি, তার জন্য অবশ্য স্কুলের মাস্টারমশাইদের সস্নেহ সাহায্য, পরামর্শ, উপদেশের কাছে অনেকাংশে ঋণী। স্কুলের শিক্ষার পদ্ধতি নিয়ে কিছু কথা আগেই বলেছি, কিন্তু শিক্ষকদের সম্বন্ধে খানিকটা না বললেও কৃতজ্ঞতা হবে। ইতিহাস ও ইংরেজি পড়াতেন যথাক্রমে সত্যেন্দ্রনাথ বসু ও নগেন্দ্রনাথ দাসমশাই। ভূগোল শিক্ষক সরোজ কুমার সেনগুপ্ত। বাংলা পড়াতেন প্রথম দিকে মনীন্দ্রচন্দ্র সেন, পরে প্রভাতচন্দ্র মুখোপাধ্যায়। ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কামরুদ্দিন আহমেদ স্যার আড্ডার সঙ্গে কাটিয়ে দিতেন। শামসুদ্দিন আহমেদ সাহেব বেশ কয়েক বছর অঙ্ক আর ভূগোলের পাঠ নিয়েছিলেন আমাদের। সংস্কৃত পড়াতেন পণ্ডিত প্রিয়নাথ বিদ্যাভূষণ। সম্পূর্ণ তৃতীয় পর্বটা পড়া আজকে সম্ভব হবে না, এই পর্যন্ত পড়ে আজকের পাঠ বন্ধ করছি। এই যতটুকু পড়লাম, এই এতটুকু পাঠের মধ্য দিয়ে লেখকের জীবৎকাল আর আমাদের জীবনের শুরুর কালের মধ্যে হয়তো 15-20টা বছরের তফাৎ হতে পারে। মোটামুটি একটা মিল পাওয়া যায়। পরবর্তীকালে তিনি মন্ত্রী হলেও হয়তো তিনি অনেকটা উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছেন, উচ্চশিক্ষিত সঙ্গী সাথীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়েছেন, আমরা হয়তো ততটা পাইনি, কিন্তু মোটামুটি একটা সামাজিক বা সাংস্কৃতিক একটা মিল যেন কোথাও আমাদের জীবনের সঙ্গেও খুঁজে পাওয়া যাচ্ছে। বাকি অংশটুকু নিয়ে আসবো পরের দিন। নমস্কার।